টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের ফিনান্সের শিক্ষক মিস্টার সাজিদ অমিত। তার ক্যাপিটাল মার্কেটে একটা লম্বা ক্যারিয়ার ছিল। ওয়াল স্ট্রিটে শুরু করেছিলেন ক্যারিয়ার। দেশে ফিরে এসে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে ডিরেক্টর হিসাবে কাজ করেছেন বেশ কয়েক বছর, আবার ফিরে যান একাডেমিয়াতে। আজকে আমরা আমাদের বাজার সম্পর্কে তিনি কি ভাবছেন, কতটা ভালো মন্দ দেখছেন, এগুলো শুনবো। সাজিদ ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। সাজিদ ভাই, আপনি তো ওয়াল স্ট্রিটে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে পড়াশোনা শেষ করে। তো দেশে সেখানে কি করেছেন এবং দেশে কেন ফিরে এসেছিলেন? গুড কোয়েশ্চেন্স। তো আসলে আমার মনে হয় যে শুরু করা উচিত যে আমি ওয়াল স্ট্রিটের প্রতি কেন উৎসাহিত হলাম। তো তখন তো বাংলাদেশে আসলে বিদেশে যাওয়ার ওই প্রবণতাটা কম ছিল। তো আমাদের সময় হয়তো মাত্র আমি যখন অ্যাপ্লাই করি আমেরিকায় পড়ার জন্য, তখন হয়তো মাত্র এই বিওএল অনলাইন, বেক্সিমকো অনলাইন, তো ইন্টারনেট আসলো, ইমেল টিমেল করলাম। তখন আমেরিকান ইউনিভার্সিটি টাইমলাইনটা একটু বলবেন। সো আমি অ্যাপ্লাই করেছি 2000 সালে। আমি 2000 সালে জয়েন করি সেপ্টেম্বরে। I went to this university called Dartmouth College. বেশ পুরাতন একটা ইউনিভার্সিটি আমেরিকা, এবং খুব বরফে ঢাকা একটা জায়গায়, যেখান থেকে সব বড় বড় শহরগুলো প্রায় 3 ঘন্টা দূরে ছিল। সো ঢাকা থেকে ওখানে যাওয়াটা আমার জন্য বিশাল বড় কালচার শক ছিল। তারপরেও যাওয়া হয়, কারণ ইউনিভার্সিটি র্যাঙ্কিং যে খুব হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি ছিল, অনেক আইভি লিগ ইউনিভার্সিটি বলে। যা হোক, সো এটার বলার কারণ হচ্ছে যে ওই ইউনিভার্সিটির কালচারই ছিল, যারা ভালো ছাত্রছাত্রী ছিলেন তাদের একটা সবসময় একটা ওই ওয়াল স্ট্রিটের প্রতি একটা গ্ল্যামার কাজ করতো। সো ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং যেটাকে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এখন এতটা গ্ল্যামারাস না। আপনারা জানেন যে বাংলাদেশে বেশিরভাগ ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েট করে ব্যাঙ্কিং ক্যারিয়ার খোঁজে। তারা ব্যাঙ্কিং এমটি হতে চায়, তারা হয়তো অনেকে যারা ভাগ্যবান বা মেধাবী তারা হয়তো এইচএসবিসি, সিটিএনএ, ইবিএল ইত্যাদি ব্যাঙ্কে কাজ করছে। কিন্তু আমেরিকা কিন্তু পুরো জিনিসটা পুরো উল্টো। আমেরিকায় কিন্তু টপ স্টুডেন্টরা, টপ মাইন্ডস, টপ গ্র্যাজুয়েটস, হাই র্যাঙ্ক, যাদের জিপিএ ভালো ইত্যাদি, তারা সবাই চেষ্টা করে হচ্ছে ওয়াল স্ট্রিটে কাজ করতে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, যেটাকে আমরা বাংলাদেশে মার্চেন্ট ব্যাঙ্কিং বলি। সো আমিও তাদের মতোই দেখতাম যে আমার বড় সিনিয়ররা, আমার ইন্ডিয়ান সিনিয়ররা, বাংলাদেশি একজন ছিলেন, তারা দেখতাম যে গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি ইত্যাদি বড় বড় ওয়াল স্ট্রিট ফার্ম কাজ করতে চায়। শুনতাম তারা ব্যাপক স্যালারি পাচ্ছে। শুনতাম যে তাদের স্টার্টিং স্যালারি হয়তো $70,000, $1,00,000, 21 বছর বয়সে, 22 বছর বয়সে এরকম স্যালারি পাচ্ছে। সো ওই জিনিসটা আসলে ওই সময় খুব মানে চমৎকার লাগতো আর কি। সো এটা মনে করি আসলে ডে ওয়ান থেকে আমি বলবো যে আমি যে ইউনিভার্সিটি শুরু করলাম ফল সেমেস্টার 2000 সালের ফল সেমেস্টার থেকে আমার টার্গেট ছিল আমি ওয়াল স্ট্রিটে চাকরি করব। এবং আমি পুরো 4টি বছর যে আন্ডারগ্র্যাড করেছি, পুরো 4টি বছর ওয়াল স্ট্রিটের জন্য নিজেকে তৈরি করেছি। প্রত্যেকটা ইন্টার্নশিপের সিদ্ধান্ত, প্রত্যেকটা সামার থেকে শুরু করে আবার সিভি বানানো, আমি আবার আমার অ্যালামনাইদের সাথে কানেক্ট করতাম। তো যারা দেখছে ইয়াং ইউথ অ্যান্ড স্টুডেন্টস, আমি এনকারেজ করবো যে এই জিনিসটা খুব জরুরি, যে টু কানেক্ট উইথ সাকসেসফুল অ্যালামনাই। তো আমাদের ইউনিভার্সিটিতে আমেরিকা যেটা ছিল, বাংলাদেশে হয়তো এই জিনিসটা এখন এত সুন্দর করে আসেনি, যে আমাদের অ্যালামনাইদের সাথে নেটওয়ার্ক করা খুব সহজ ছিল। খুব সহজে একটা অ্যালামনাই ডেটাবেসের মাধ্যমে অ্যালামনাইদের কন্ট্যাক্ট করা যেত, এবং তারা স্বেচ্ছায় তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস শেয়ার করতো, যেন তারা কিছুটা গিভ ব্যাক করতে পারে, সাহায্য করতে পারে স্টুডেন্টদের, তাদের আলমা মাটারের। তো এভাবে একজন ইন্ডিয়ান ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো, যার সাথে আমার জীবনেও দেখা হয়নি। এবং উনি 4 বছর ধরে আমার সিভির উপরে যে কাজ করেছিল, ওনার নীল দোষী ওনার নাম, উনি পরে জেপি মর্গানে বোধহয় খুব সিনিয়র পজিশনে ছিলেন। সো এই লোকটার সাথে কখনো দেখা হয়নি, কিন্তু লোকটা আমাকে অনেক গাইড করতেন আর কি, যে হাউ টু গেট ইন টু আ ওয়াল স্ট্রিট ফার্ম, যে ইন্টারভিউ কীভাবে দিতে হবে, ইমেলে গাইড করতেন, যে এই প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে, সিভিতে তারা কী দেখতে চায়, কী ধরনের ক্লাব অ্যাক্টিভিটি করা দরকার। সো ওগুলোই আর কি উল্লেখ ছিল। তারপরে তো জয়েন করলাম, মর্গান স্ট্যানলি জয়েন করলাম। খুব কম্পারেটিভ প্রসেস ছিল, ইন্টারভিউগুলো লম্বা হলো, ইন্টারভিউগুলো আমাদের ক্যাম্পাসে হলো, আবার তাদের নিউ ইয়র্ক অফিসে করতে হলো। ফাইনালি জয়েন করলাম। জয়েন করে তো এনজয় করেছি, বাট ওই সময় আসলে আমার জন্য ওয়াল স্ট্রিট ক্যারিয়ারটা আমার জন্য রাইট ছিল না। আমার মনে হয় আমি খুব জ্ঞান পিপাসু ছিলাম, হয়তো এখনও আছি। এবং ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে ওই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ক্যারিয়ারটা আমেরিকা এত ফর্মালাইজ এবং এত গুছানো, যে একটা ইয়াং গ্র্যাজুয়েট, একজন অ্যানালিস্ট যখন জয়েন করে, গোল্ডম্যান স্যাক্স বলেন, মর্গান স্ট্যানলি বলেন, তার ছোট্ট একটা গণ্ডি থাকে, এবং সেই গণ্ডিতে সে রাত দিন খাটছে। ওখানে তো ওয়ার্কিং আওয়ার্স খুব বেশি ওয়াল স্ট্রিট, হয়তো আপনি জানেন। আমরা বলতাম যে ইফ ইউ আর ওয়ার্কিং 100 আওয়ার্স উইক দেন ইউর লাকি, কারণ 100 আওয়ার্স উইক ওয়াজ নর্মাল। অনেকে 120 আওয়ার্স উইক কাজ করতো, মানে একটা সপ্তাহে আওয়ার্স কতটা থাকে, 144 আওয়ার্স প্রবলি বা দেয়ার অ্যাবাউটস। সো ওই খাটনির কালচারটা, খাটনি ঠিক আমাকে বদল করেনি, বদল করেছে আমার কাছে মনে হচ্ছে ইন্টেলেকচুয়াল এঙ্গেজমেন্ট কম হতো। সো ওই সময় আমি ইন্টেলেকচুয়াল এঙ্গেজমেন্ট খুঁজছিলাম। বাংলাদেশের
সিচুয়েশন তো পুরোপুরি ভিন্ন। বাংলাদেশে যে আমি কাজ করলাম ব্র্যাক ইপিএলে আমি জয়েন করি 2011-তে, and I became a director and head of strategic sales, আমি head of equity research ছিলাম। সো ফরেন ব্যবসাটা মোটামুটি আমার দেখা হতো ব্র্যাক ইপিএল এবং ওই সময় ব্র্যাক ইপিএল মানে একদম চুটিয়ে ফরেন ব্যবসা করতো। এখনও ব্র্যাক ইপিএল অবস্থা ভালো অবশ্যই। দ্য কারেন্ট সিইও বাপ্পি ইজ ক্লোজ টু মি, এবং আমাদের সাথে ব্র্যাক ইপিএল যে টিমমেট ছিল Ali Imam, Asif Khan, they're all doing very well. Farjad, Kollol, they're all doing very well. Ali and Asif have their own firm, Edge Asset Management. So Bragg People had a nice environment. I definitely consider myself lucky. কারণ আমার কাছে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশে যে আমি যে ব্যাক করলাম, আমার তো একটা ট্রানজিশন দরকার ছিল। I had to understand Bangladesh. And I thought Bragg People was the best place to understand Bangladesh. কারণ Bragg People এত চমৎকার রিসার্চ হতো, আমি যাদের নাম বললাম এদের দ্বারাই এত চমৎকার রিসার্চ হতো, এত সুন্দর একুইটি রিসার্চ হতো, এত সুন্দর ফাইন্যান্সিয়াল মডেলিং হতো যে প্রত্যেকটা বাংলাদেশের উল্লেখ্য সেক্টরের যেসব কোম্পানিগুলো লিস্টেড, সো এই লিস্টেড কোম্পানির মাধ্যমে এই সেক্টরগুলো রিসার্চ করা হতো। ফার্মাসিউটিক্যাল বলেন, ব্যাংকিং বলেন, কনজিউমার গুডস বলেন, কনজিউমার প্রোডাক্টস, এবং ম্যাক্রো ইকোনমিক রিসার্চ করা হতো। সো দ্যাট ওয়াজ আ ভেরি নাইস, আমি বলবো, লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। And we did very well. We held on to our large foreign investment portfolio, and ওই সময় Bragg People প্রায় 77% of all foreign business in Bangladesh Bragg People করতো। আমি কালচার নিয়ে আর বলতে পারি, if you want differences in culture, কিন্তু আপনি ছেড়ে দিলেন কেন? আচ্ছা, আপনি আবার একাডেমিতে ফিরে গেলেন। সত্যি কথা বলতে আমার কাছে ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপটা খুবই, ইনভেস্টমেন্ট অ্যাজ আ সাবজেক্ট, ইনভেস্টমেন্ট অ্যাজ আ প্র্যাকটিস, বাস্তবে ইনভেস্টমেন্ট করা, একজন মানুষের অর্থ কীভাবে বৃদ্ধি করা যায়, এই জিনিসগুলো আমার কাছে খুব প্রকটভাবে এক্সাইটিং লাগে, প্রকটভাবে ইন্টারেস্টিং লাগে, এবং ওই জিনিসগুলো নিয়ে আমি এখনও খুব চর্চা করি। আমি এখন যেই জায়গায় আসলে একটা ইকুইলিব্রিয়াম পেয়েছি যে এই চর্চাগুলো আমি এখন কাজের বাইরেও করতে পারি। ব্র্যাক ইপিএলে যখন ছিলাম তখন এটা কাজের মাধ্যমে করতে হতো, বা ওই সময় যদি আমি সত্যি কথা বলি, এটা ব্র্যাক ইপিএল বলে না, বাংলাদেশে আমার মনে হয় যে আমার জন্য, আমার মতো একজন মানুষ যে আসলে অনেক কিছুতে ইন্টারেস্টেড, আমার জন্য আসলে ওই বাংলাদেশে ব্রোকারেজ ব্যবসার বাস্তবে যে লিমিটেশনগুলো আছে আমার কাছে, ওগুলো আমার জন্য আসলে স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমি আরও ভেঙে যদি বলি, আমাদের মার্কেট কিন্তু খুব একটা ডেভেলপড না। সো আমি কিন্তু কখনোই নিজেকে জাস্ট পুঁজি বাজার ভিত্তিক একজন প্রফেশনাল হিসেবে এখন আর দেখতে পাই না অনেস্টলি। তখন হয়তো ট্রাই করে দেখেছিলাম, কারণ আমাদের পুঁজি বাজারে অনেক লিমিটেশন আছে যদি ফ্র্যাঙ্কলি বলি। এই কথাগুলো হয়তো আমি যখন ব্র্যাক ইপিএলে ছিলাম তখন বলতে পারতাম না বা বলতাম না, বলেন। বাট কথা হচ্ছে যে ধরেন আমি যদি আমাদের একুইটিজ নিয়ে বলি, আমাদের যে স্টকগুলো লিস্টেড আছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের দেশের সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড়, সবচেয়ে সাকসেসফুল কোম্পানিগুলো লিস্টেড নাই, অ্যাজ ইউ নো আমাদের দেশে। অ্যান্ড ইটস নট জাস্ট বিকজ কোম্পানিজ নট গেটিং লিস্টেড, দ্যাটস এ প্রবলেম। আমাদের দেশের অধিকাংশ সিএফওরা দে নট ভেরি ইন্টারেস্টেড ইন অবটেনিং ক্যাপিটাল ফ্রম দ্য স্টক মার্কেট। তারা ব্যাংক লোনে বিশ্বাস করে, তারা ব্যাংক লোনে কীভাবে ইন্টারেস্ট রেট কমিয়ে আরও লোন নেওয়া যায় পরের বছর, এই ধরনের কমিটমেন্ট তাদের বোর্ডকে দিয়ে থাকে। বিদেশে গেলে দেখবেন যে সিএফওদের প্রাইমারি ফোকাস থাকে স্টক মার্কেট, লিস্টিং কীভাবে করা যায় আর ইত্যাদি, ক্যাপিটাল রেজ কীভাবে করা যায়, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস ডিপ্লয় করে। সো আমাদের দেশে প্রোডাক্ট কম, ইভেন আর্নিংসটাও এমনভাবে ম্যানেজ করা যাতে আপনার শেয়ার হোল্ডাররা আপনার ক্ষতিগ্রস্ত না হয়। না, অ্যাবসলিউটলি। সো বাংলাদেশে আর ভার্সেস বিদেশের পুরো স্টক মার্কেটের খেলাটাই তো বিপরীত। বিদেশে স্টক মার্কেট ইজ এভরিথিং। বিদেশে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ইজ দ্য মোস্ট গ্ল্যামারাস প্রফেশন। বিদেশে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ইজ অ্যাট্রাক্টিং দ্য ব্রাইটেস্ট পিপল। আমাদের দেশে আই ডু থিঙ্ক উই হ্যাভ ফেনমেনালি ব্রাইট পিপল ইন দ্য স্টক মার্কেট। দ্য ভেরি ফিউ দো, হয়তো 100 জন আছে যারা ফেনমেনালি ব্রাইট। ওভারঅল যদি আমি ট্যালেন্ট মার্কেটটা বলি আমাদের স্টক মার্কেটে, আই উড সে দ্য ব্যাঙ্কিং ট্যালেন্ট মার্কেট ইজ ফার সুপিরিয়র। ইউ হ্যাভ বেটার মাইন্ডস। সো এতে কী হয় যে ধরেন যারা গ্যামলিং করতে পছন্দ করছে, আমাদের অনেক ব্রোকাররা কিন্তু এই গ্যামলিংয়ে এনকারেজ করছে এবং রিস্ক নিচ্ছে। সো এই আমাদের দেশে অনেকে বলে, যারা হয়তো মার্কেট কম বুঝে, আমার অনেক আত্মীয় স্বজনরা বলে যে আমাদের দেশের মার্কেট তো ক্যাসিনোর মতো, জুয়া খেলার মতো ব্যাপারটা। এবং তাদের কথা ভুল না, বাট আমি যেটা তাদের বলি যে মার্কেট তো ইন্ট্রিনসিক্যালি ক্যাসিনো না, মানে যে ক্যাসিনো হতেই হবে তা তো না, ইনএভিটেবলি ক্যাসিনো না। এটা হয় কারণ বেশিরভাগ মানুষের ক্যাসিনোর মধ্যে ট্রিট করছে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা পুঁজিবাজার গ্যামলার থাকে, আমাদের দেশে তাদের অ্যাজ আ পার্সেন্টেজ তাদের হয়তো পরিমাণ বেশি। ভেরি উইক ফার্ম এফিসিয়েন্সি আমাদের দেশের মার্কেটে, রাইট? সো ফোরকাস্ট করা খুব ডিফিকাল্ট। আপনি হয়তো বাছাই করে 15টা স্টকের ফোরকাস্ট করতে পারবেন আউট অফ হান্ড্রেডস লিস্টেড। এবং আরও কিছু স্ট্রাকচারাল ফ্যাক্টরস আছে। আপনি যদি আমাদের দেশে মাল্টিন্যাশনাল সংখ্যা দেখেন যারা লিস্টেড, অনেকেই লিস্টেড, দ্যাটস ট্রু, অনেকে লিস্টেড না, এটা বেশি না। তারপরে হ্যাঁ, ইউনিলিভার লিস্টেড না, অনেকে লিস্টেড না। কিন্তু আরেকটা মজার বিষয় কি, আমাদের দেশের মাল্টিন্যাশনালের সংখ্যা কিন্তু খুব একটা বাড়েনি, রাইট? আমাদের দেশে কিন্তু আমরা, অ্যান্ড ইটস আ গ্রোয়িং ইকোনমি, অ্যান্ড ইটস আই এম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। আমি বিভিন্ন দেশে যখন কনফারেন্সে যাই, সেমিনারে যাই, খুব গর্ব নিয়ে বাংলাদেশের গ্রোথের কথা বলি, এবং গ্রোথ খুব সুন্দর গ্রোথ হয়েছে।
বাট সামনে আগামীতে আমাদের যেগুলো দেখতে হবে হচ্ছে ধরেন এই এফডিআই কেমনে বাড়াতে হয়, এটাও কিন্তু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। উই ডু নিড মোর ফরেন ইনভেস্টমেন্ট ইন আওয়ার কান্ট্রি। আমরা যদি কম্পেয়ার করি উইথ ইন্ডিয়ার এফডিআই লাস্ট আই চেকড ইজ 100 times more than বাংলাদেশ। ইন্ডিয়া যাক আমাদের চেয়ে বড় ইকোনমি বা Right, but স্ট্যাটাস একটু 9 times আমরা বড়। ভিয়েতনামে কথা বলতে পারি। রাইট, 9 times বড় ইন্ডিয়া পপুলেশন ওয়াইজ 9 times বড়, ইকোনমি ওয়াইজ 9 times বড়। এফডিআই 100 times বেশি কেন হবে? ভিয়েতনাম, আপনি যদি এখন ফিলিপিন্স, ক্যাম্বোডিয়া দেখেন, ক্যাম্বোডিয়া তো ছোট ইকোনমি, তাদের তো এফডিআই আমাদের থেকে অনেক বেশি। সো আমি যেটা বলছি যে এগুলো সব রিলেটেড, ইউ ক্যানট জাস্ট ফিক্স দ্য মার্কেটস Yeah. জোর করে। আপনার এফডিআই দেখতে হবে, আপনার স্টার্ট আপ সিন দেখতে হবে, আপনার এডুকেশন দেখতে হবে, আপনার ট্যালেন্ট পুল কী আসছে। সো আই থিঙ্ক এই মার্কেট যদি আমাদের ঠিক করতে হয়, ইট হ্যাজ টু বি দ্য জব অফ মেনি পিপল, সামন আন্ডারস্ট্যান্ডস ট্যালেন্ট বলতে মিন করছি আমাদের ওয়ার্কফোর্স, ইউনিভার্সিটিজ যারা ট্রেনিং দিচ্ছে, আমাদের এডুকেশন কতটা মার্কেট ফ্রেন্ডলি ওটা দেখার বিষয় আছে, আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ইনভেস্টর লিটারেসি কী ধরনের। তারপরে আমি তো মনে করি আমাদের মতো দেশে ব্রোকারেজদের এবং কিছুটা ব্র্যাকিবল করেছে এবং অন্য ব্রোকারেজও করেছে যে ইনভেস্টর লিটারেসি করা উচিত, রেগুলার করা উচিত। লিটারেসি তো হচ্ছে, আপনার একদম ম্যাসিভ একটা প্রোগ্রাম চলছে, কিন্তু যে আপনি এরকমও আমাকে কয়েকজন বলেছে যে এই যে ট্রেনিং করার পরে এখন তো লস করছি, আই ওয়াজ মেকিং মানি বিফোর দ্যাট। বিফোর দ্যাট মানে এই যে আপনার এখন সে বোঝে ইপিএস, আর্নিংস গ্রোথ, হ্যাঁ, আপনার রেশিওগুলো এখন সে জানে। তার আগে আপনার মার্কেট ফোর্সের সাথে সাথে আপনার যে সমস্ত আপনার ট্রেন্ডি শেয়ার, যেগুলোকে আমরা গ্যাম্বলিং শেয়ার বলি, রাইট, এগুলো শেয়ার থেকে কিছু পয়সা পাচ্ছিল। এখন লাস্ট 3 years ভালো ভালো শেয়ারের তার কোনো রিটার্ন নেই ইন দ্য বুল মার্কেট। সো ইজ ইট এ মার্কেট ফেলিয়ার? এখানে ধরেন আমি তো মার্কেটে ইনভেস্ট করি, আমি ইনফ্যাক্ট আমি যে সময়টা আসলে স্টক মার্কেটে অ্যাজ এ প্রফেশনাল কাজ করতাম, সেই সময়টা হ্যাড নো ইনভেস্টমেন্ট। অনেকেই করতো, আমি করতাম না, কারণ আই ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট ইন্টিগ্রিটি, নাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। বাট তারপর থেকে করে আসতেছি মার্কেটে ইনভেস্টমেন্ট, অ্যান্ড আই হ্যাভ হ্যাড গুড রিটার্ন হিয়ার অ্যান্ড দেয়ার, স্পেশালি যেসব আমাদের বুল ফেজ, কিছু এক্সাম্পল যদি বলেন। মানে বুল ফেজগুলোতে আর কি, অনেস্টলি স্পিকিং। আপনি তো জানেনই আমার যে 2-3টা বুল ফেজ হয়েছে লাস্ট কয়েক বছরে। এই বিশেষ শেষে একটা হলো, ঠিক তার আগে একটা বড় লম্বা স্লাম্প ছিল, তার আগেও একটা ছোট ফেজ হলো। তো এই ফেজগুলোতে আই ওয়াজ এবল টু ক্যাপিটালাইজ ইউজিং এই আমাদের সিলেক্ট কিছু স্টকস যেগুলো ভালো আছে এবং ভালো রিটার্ন দেয়। এখন এদের অবস্থা আসলে বলবো না যে খুব একটা ভালো, এই বিভিন্ন কারণে। আপনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বলেন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বলেন, জিপি আমাকে অনেক সময় রিটার্ন দিয়েছে, ব্যাংকে এক সময় ভালো পজিশন নিয়েছিলাম। 2014-15 দিকে আমাদের একজন কলিগ আলী ইমাম ডিড দিস ফ্যান্টাস্টিক রিসার্চ অন বিকাশ অ্যান্ড এটার ভ্যালুয়েশন কী ধরনের হওয়া উচিত। এই সময় আসলে মার্কেট তখন বুঝে উঠতে পারেনি যে বিকাশের আউটলুকটা কতটা পজিটিভ, এবং বিকাশের আউটলুক তো খুবই পজিটিভ। অ্যান্ড ওই সময় আসলে ওই ব্র্যাক বিকাশের আউটলুকটা ওয়াজন্ট প্রাইসড ইন ব্র্যাক ব্যাংকস equities. So ওই সময় পজিশন নিয়েছিলাম, সো মেড সাম রিটার্নস আউট অফ দ্যাট পজিশন। সো ওগুলো হয়েছে। বাট টু আনসার ইউর কোয়েশ্চেন মাহফুজ ভাই, ইটস ডিফিকাল্ট মার্কেটে। আমি ডেফিনেটলি মনে করি আমাদের মার্কেট খুব রিস্কি, এখন অনেক রিস্কি। বুল রান হবে, রিস্কি ইন টার্মস অফ ইটস আনপ্রেডিক্টেবল ডিরেকশন অর ভ্যালুয়েশন। আই থিঙ্ক মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল, মার্কেট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমরা অনেকেই বলি যে আমাদের মার্কেট ইজ আ ফাংশন অফ ইকোনমি কেমন করছে, মার্কেট ইজ আ ফাংশন অফ গ্লোবাল ইকোনমি কেমন করছে, অ্যান্ড অল দ্যাটস ট্রু। এসব কোরিলেশন তো দেখানোই যে গ্রাফ করে, বাট ইটস ট্রু টু আ সার্টেন এক্সটেন্ট, রাইট? আমাদের দেশের ইকোনমি অনেক সময় ভালো থাকা সত্ত্বেও মার্কেট ডিডন্ট গিভ রিটার্নস, রাইট? আমাদের মার্কেটে অনেক there are lots of factors why the market doesn't perform, and I can get into একটু that. যদি ইলাবোরেট করেন। ধরেন দেশের ইকোনমি ভালো যাচ্ছে, ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টও ফেভারেবল, কারণ আমরা জানি যে ধরেন এখন তো ইন্টারেস্ট বাড়ছে অ্যাজ ইউ নো, সো এখন হয়তো মার্কেট একটু নাজুক থাকার সম্ভাবনা বেশি। বাট ইভেন ইন লো ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টস, রিলেটিভলি স্পিকিং, ইকোনমিক গ্রোথ হচ্ছে, এক্সপোর্টস আর ফাইন, ইভেন আমাদের কারেন্সি সিচুয়েশন ইজ ফাইন, ইভেন আর্নিংসও ভালো, আর্নিংসও ভালো, কোম্পানিগুলো আর্নিংস ভালো। অনেক সময় দেখেছি যে মার্কেটে কনফিডেন্স নাই, সো তখন দেখবেন যে অনেক এক্সপার্টরা বলবে যে না, এটা হচ্ছে যে 2 বছর ধরে কনফিডেন্স নেই কারণে। সো কনফিডেন্স নাই কেন, কনফিডেন্স থাকার জন্য কী দরকার? সো এটা তো এরকম একটা বিষয় যেখানে আমি মনে করি যে মানে ইনভেস্টর লিটারেসি একটা ইস্যু, রাইট? আমাদের দেশে মার্কেট র্যালি হলে দেখবেন ব্যাংকরা বড় বড় পজিশন নেয়, তো সব জায়গায় দেখবেন যে ব্যাংকরা পজিশন নিচ্ছে, ওরকম সময় দেখবেন যে ফরেন ইনভেস্টররা পজিশন নিচ্ছে। সো তখন একটা মোটামুটি ফাউন্ডেশন তৈরি হয়, তখন দেখবেন যে অনেক নিউজ ছড়ানো হয়, অনেক রুমার্স, পজিটিভ রুমার্সও ছড়ানো হয়, তখন দেখবেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢুকে, তারপরে আবার মার্কেট পড়া শুরু করে। সো কিছুটা তো ওরকমভাবেই হয়। এখন ব্রড বেসড ইনভেস্টর লিটারশিপ তো নাই আমাদের দেশে।
আমি যদি কম্পেয়ার করি লেটস সে ইন্ডিয়াতে আমার প্রচুর যাওয়া হয় কাজের জন্য। ইন্ডিয়াতে আমি মনে করি যে এই মার্কেটের রেপুটেশন তো খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। আমাদের মার্কেট রেপুটেশনেও কাজ করতে হবে। একজন অ্যাভারেজ ইন্ডিয়ান নাগরিক কিন্তু তাদের মার্কেটকে খুব রেসপেক্টফুলি দেখে এবং মনে করে যে দ্য বম্বে স্টক এক্সচেঞ্জ ইজ ওয়ান্ডারফুল সোর্স অফ ইনকাম। সেম উইথ আমেরিকান, সেম উইথ থাই পিপল। থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জে আমার কিছু বন্ধুরা ইনভেস্ট করে, ওটার সামনে ফ্যামিলিয়ার। আমাদের মার্কেটটা হয় না। ইউ টক টু সামওয়ান অন দ্য অ্যান অ্যাভারেজ পার্সন, যার হয়তো কিছুটা সেভিংস আছে, আপনি মার্কেটে আনতে পারবেন না, ভয় পাবে। আমরা লোকাল ফ্যাক্টরগুলো দেখি। আপনি একটা কথা বলছিলেন যে অন্যান্য মার্কেটে, রিজনাল মার্কেটে ইনভেস্ট করছে, এর মধ্যে কি আমাদের যে এনআরবিস যারা বাইরে আছেন তারাও করে? হ্যাঁ, আমার বেশ কিছু বন্ধু যারা এনআরবিস, যারা বাংলাদেশে এসে দেখে গিয়েছে এবং বাংলাদেশে হয়তো ইনভেস্ট করেছে এক সময়, তাদের অনেকেই দেখি এখন থাইল্যান্ড ইনভেস্ট করছে, অনেকেই দুবাইয়ের মাধ্যমে বিভিন্ন মার্কেটে ইনভেস্ট করছে। কারণ স্টক মার্কেট তো আসলে খুব লুক্রেটিভ একটা অপশন। স্টক মার্কেট একটা লিকুইড একটা অপশন। আমাদের দেশে কিন্তু দেখবেন যে আমাদের এক্সপার্টরা বলবে যে আমাদের মার্কেট ইনভেস্ট করতে হলে লং হরাইজন লাগবে, 5 বছর লাগবে, 7 বছর লাগবে। কিন্তু স্টক মার্কেট আইডিয়া তো তা না। ইটস আ হাইলি লিকুইড ফর্ম অফ ইনভেস্টমেন্ট। ইউ শুড বি এবল টু মানে নট এভরি ডে নেসেসারিলি। মার্কেটের অবভিয়াসলি বুলিশ অ্যান্ড বেয়ারিশ ফেজেস যায়, বাট আমাদের দেশে স্টক মার্কেটে আসলে ইনভেস্ট করতে হলে আমি অবশ্যই এই বিষয়ে একমত, একটু লং হরাইজন নিয়ে নামতে হবে। সো ইউ হ্যাভ টু কনসিডার মিনিমাম 3 years, পসিবলি 5 years, পসিবলি লঙ্গার। এবং আমি মনে করি যে ইউ শুড অলসো রিলাই অন এক্সপার্টস। কারণ আমাদের দেশে ব্রোকারেজের সাথে কাজ করে যে অসুবিধাটা হয়, অ্যান্ড দ্যাট দিস নট ওয়ান ব্রোকারেজ, আই থিঙ্ক ইজ জেনারেলি ট্রু। You have to get lucky. You have to know the CEO, but you have to know a very reliable broker যে আপনাকে রাইট টাইমে গাইড করতে পারবে। নাহলে আপনি কিন্তু ইনফ্যাক্ট তাদের তো গাইড করার আসলে এডুকেশন তার চেয়ে বড় হচ্ছে দে আর নট লাইসেন্সড টু গাইড। দে আর নট লাইসেন্সড টু গাইড। এটা ইভেন একজন স্টক ব্রোকার যদি একটা শেয়ার কাউকে কিনতে বলে আর অন রেকর্ড আপনি যদি রেগুলেটরের কাছে করতে পারেন, তাকে পেনালাইজ করা সম্ভব না। ইউ রাইট। ধরেন আমি একজন ট্রেডার, আমি একজন স্টক ব্রোকার, XYZ ব্রোকারেজ কোম্পানিতে আমি কাজ করি, আপনি আমার ক্লায়েন্ট। আমার ইনসেন্টিভ তো আপনাকে যতবার ট্রেড করানো যায়, রাইট? আমার ইনসেন্টিভ তো আপনি হোল্ড করলে আমার তো কোনো ইনসেন্টিভ নাই। সো আমার যদি 100টা ক্লায়েন্ট থাকে, আপনি যদি হোল্ড করতে চান, আমি সবচেয়ে কম সময় আপনাকে দেবো, রাইট? সো এটাই হয়তো মানে এখানে অনেক রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে। আরেকটা হচ্ছে যে আপনি তো ওয়াল স্ট্রিটের সাথে আমাদের বা অন্যান্য মার্কেটের সাথে আমাদের যে পার্থক্য ইন টার্মস অফ অপরচুনিটি টু ট্রেড, টু ইনভেস্ট ইন গুড স্টকস, টু মেক মানি, প্রোডাক্ট, এই পার্থক্যগুলো যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন। আসলে এখানে সবচেয়ে মানে রুট ইস্যু তো আসলে কর্পোরেট গভর্নেন্স, রাইট? কর্পোরেট গভর্নেন্স কোথাও পারফেক্ট না, বাট কর্পোরেট গভর্নেন্স আমি যা দেখি মানে করাপশন, কর্পোরেট গভর্নেন্স, এগুলো বিগ ইস্যু। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানিজরা দে আর অ্যাফ্রেড অফ দ্য ট্রান্সপারেন্সি দ্যাট কামস উইথ এনলিস্টিং। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানিজ দেখে যে 2010-এ কী হচ্ছে, যখন মার্কেটে শেয়ার প্রাইস পড়ছিল, বিভিন্ন কোম্পানিদের তারা কিন্তু আক্রমণ ফেস করেছে। অনেক শুধু ব্রোকারেজ ফার্মরা না, রাইট? সো বেসিক্যালি এবং তারা ওরকম পরিস্থিতি চায় না, রাইট? সো এই বিভিন্ন কারণে এবং আই থিঙ্ক ওভারঅল স্টক মার্কেট লিটারেসি অ্যাওয়ারনেসও কম আমাদের দেশে। যদি লোকাল কংগ্লোমারেট বলেন, আপনি যদি CFO এদের সাথে কথাবার্তা বলেন, দেখবেন মার্কেট তাদের কোনো ইন্টারেস্ট নাই। দে থিঙ্ক ইটস আ ক্যাসিনো, দে থিঙ্ক এখানে কোনো রাইম অ্যান্ড রিদম নাই এবং তারা মার্কেটে অন্তর্ভুক্ত হতে উৎসাহিত না। ইন প্রোডাক্ট টার্মস যে ট্রেডিং অপরচুনিটি এখানে কম, এটার সমস্যা আপনি দেখেন কি? অবশ্যই আমাদের ধরেন অপশনস খুব কম। আমাদের বন্ড মার্কেট তো খুব ছোট। বিদেশে তো বন্ড মার্কেট, ইকুইটি মার্কেট কয়েক গুণ বড় হয়। সো ফিক্সড ইনকাম মার্কেট ছোট। আমাদের শুনছি সামনে আরও এনে কাজ হবে এবং লিকুইডিটি বাড়ানো হবে এবং সেকেন্ডারি মার্কেট তৈরি হবে। অল দ্যাট ইজ ওয়েলকাম। আমাদের ইকুইটি প্রোডাক্ট কম, ভ্যারাইটিও কম। বিদেশে আমার ফার্স্ট জব ছিল কনভার্টেবল মার্কেটসে। সো আমাদের কনভার্টেবলস এখানে খুব একটা নাই। আপনি যদি দেখেন, একটু সাইড নোটে বলি, আমাদের দেশের যে মার্চেন্ট ব্যাঙ্কগুলো, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, তাদের দিকেও খুব দোষ দেওয়া যায় না। দেখেন আমি ইনিশিয়ালি কিন্তু এই সেলসের কাজ করার আগে আমি কিন্তু আগে মার্চেন্ট ব্যাঙ্কে কাজ করতাম। আমি ব্র্যাকিপিএলে মার্চেন্ট ব্যাঙ্কে আগে ছিলাম, তারপর আমি ব্র্যাকিপিএল স্টক ব্রোকারে জয়েন করি। আমাদের দেশে কিন্তু খুব একটা মার্জিন অ্যাকুইজিশন হয় না, যার জন্য তারা মার্জিনের ব্যবসা করছে। একটা মার্চেন্ট ব্যাঙ্ক কিন্তু মার্জিনের ব্যবসা করার কথা না। আপনি বলেন বিদেশে এটা হয়? সো এই জিনিসগুলো আর কি, যে ধরেন আমাদের বিদেশে কি ইন্ডিয়ার মতো দেশে প্রতিদিন দেখবেন অ্যাকুইজিশন বা মার্জার হচ্ছে। তো আমাদের দেশে মার্জার হয় না কেন? আমাদের দেশে বিভিন্ন কোম্পানিরা সিনার্জি খুঁজে নেয় কেন? যে আমি যদি ওকে অ্যাকোয়ার করি, এর সাথে হাত মিলাই, আমাদের উইন হবে। তো ওই কালচার কিন্তু আমাদের নাই। সো এই থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট ব্যবসায়ী কিন্তু কম বাংলাদেশে। এখন
এটা বহুরূপী একটা সমস্যা। আমি মনে করি যে এই সমস্যার সমাধান করতে হলে আমাদের উই ডেফিনেটলি নিড আমাদের পলিসি অ্যান্ড রেগুলেশনস আপনি বেশ এমফাসাইজ করেছেন ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল লিটারেসির উপর। তো আমার দর্শকরা বলবে যে একজন শিক্ষক এটাই করবেন, হ্যাঁ, অবশ্যই। ডেফিনেটলি আই এগ্রি। কিন্তু পলিসি অ্যান্ড রেগুলেশনস, তারপরে আমাদের যে রেগুলেটরি ওভারসি করে যে মার্কেটের বিভিন্ন ম্যাল প্র্যাকটিসেসের উপরে, এগুলো কি স্ট্যান্ডার্ডে আপনি দেখেন? আমি আগে একটু ইনভেস্ট লিটারেসির কথা বলে তারপর পলিসিতে আসি। ধরেন আমি তো কাজ করতাম স্টক ব্রোকারেজে, এবং আমাদের স্টক ব্রোকারেজে যতগুলো অফিসে যতগুলো স্টাফ ছিল সবার সাথে আমার কখনো কখনো পরিচয় হয়েছে। whether it's a junior trader, whether it's the head of our domestic trade, whether it is আমাদের কিছু কর্পোরেট ট্রেডও হতো, কর্পোরেটেড ফাংশন পর তৈরি করেছিলাম। আচ্ছা, সো আমি কেন বলি, আমি দেখতাম যে ধরেন আমাদের যারা লোকাল ব্যবসায় দেখতো, ফরেন ব্যবসা না, ফরেন ব্যবসায় আবার কিছুটা আমি দেখতাম যে যদি খুব ছোট অনেক সফিস্টিকেটেড মানুষজন আমাদের নেওয়া হতো, বাট লোকাল ব্যবসা কিন্তু আপনি যখন কথাবার্তা বলবেন আপনি দেখবেন যে বাংলা ওয়ে মানে পুরোপুরি বাংলা ওয়েতে হতো, রাইট? হ্যাঁ। সো এই জন্য আমি ইনভেস্ট লিটারেসি কথাবার্তা বলি। আমাদের এখানে পলিসি নিয়ে প্রচুর কমপ্লেইন থাকে মার্কেট এক্সপার্ট অ্যান্ড প্রফেশনালসদের মধ্যে। তারপরে যে রেগুলেটরি যে আপনার ওভারসাইট, এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে যে এফেক্টিভলি আপনার ফাউল প্লে, ম্যানিপুলেশন এগুলো বন্ধ করা যাচ্ছে না। আপনি কতটা অবজার্ভ করেছেন? না, আমাদের মার্কেট হিস্ট্রি যদি বলি, এটা তো মার্কেটের মোটামুটি একদম বেসিক একটা ফান্ডামেন্টাল প্রবলেম তো এটাই। আমাদের ওভারসাইট হয়তো হয় কিছুটা, হয়তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট হয় বিভিন্ন সময়। আমি দেখেছি, আমি যখন কাজ করতাম ব্র্যাকিপিএলে, অনেক সময় ফোন আসতো ফ্রম ডিফারেন্ট রেগুলেটরস অ্যান্ড এই কেন এখানে সেল করা হচ্ছে ইত্যাদি, এবং ওই সেলিং প্রেশার কমানোর একটা প্রবলেম থাকতো। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমি মনে করি যে আমাদের উই শুড ফোকাস মোর অন স্টপিং পারপেট্রেটর্স অফ ক্রাইমস। আমাদের দেশে তো অনেক ক্রাইম হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে, সো ওগুলো তো আনপানিশড যাচ্ছে। এবং যতদিন আমরা এরকম ধরনের মার্কেট ম্যানিপুলেশনকে আমরা প্রশ্রয় দিব, আমাদের মতো মানুষ তো মার্কেটে উৎসাহ বোধ করবে না। বা আমাদের মতো যদি বাদও দিই, আপনি ইনভেস্ট করেছেন অনেক বছর ধরে করছেন, আমিও করছি, সো আমরা উই নো হাউ টু ইনভেস্ট। মোস্ট পিপল ডোন্ট, অ্যান্ড মোস্ট পিপল ইন বাংলাদেশ নিড আ প্লেস টু পার্ক দেয়ার মানি। তারা তো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবে না, বাংলাদেশের রিয়েল এস্টেট ধরা ছোঁয়ার বাইরে। আমেরিকা হলেও পারতো, ইন্ডিয়া হলেও পারে, সো আমাদের ইনভেস্ট কিসে করবে, রাইট? সো বিভিন্ন কারণে আমি মনে করি যে আমাদের মার্কেটে খুবই নজর দেওয়া উচিত, এবং আমরা যদি এরকম ম্যানিপুলেশনকে ঠিকমতো পানিশ না করি, ঠিকমতো রেগুলেট না করি, পানিশ নাই বলি, রেগুলেট না করি, আই থিঙ্ক আমাদের মার্কেট উইল অলওয়েজ সাফার ফ্রম আ ক্রাইসিস অফ কনফিডেন্স। আমাদের এখানে মার্কেট ম্যানিপুলেশন আপনার যে মাত্রায় কিছু আপনার লাইক 10-20% অফ দ্য মানি দে মেড থ্রু দ্য ফাউল প্লেস, আপনার এর ফাইন দিয়ে যারা তখন খালাস পেয়ে যাচ্ছে, ডু ইউ থিঙ্ক ইটস সাফিসিয়েন্ট রিলেটিভলি, যদি আমরা ওয়াল স্ট্রিট বলি বা আদার কান্ট্রিজ আপনি অবজার্ভ ইটস নট করেন? সাফিসিয়েন্ট। আই থিঙ্ক যারা ফাউল প্লে করছে তাদের সাথে আরও স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত, ফর শিওর। ওকে, এই যে একটা টার্বুলেন্ট ইয়ার যাচ্ছে আমাদের, এই সময়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিভাবে তার ফান্ড ইউটিলাইজ করতে বলবেন? সো আমি কিন্তু অ্যান ইনভেস্টর অ্যান্ড টিচার, সো বেসিক্যালি আমি যেটা সত্যি উত্তর দিব যে আমার স্টুডেন্টদেরকে মার্কেট এই সময় আমি ঢুকতে মানা করবো। ওকে, দিস ইজ নট দ্য রাইট টাইম, বিকজ এখন যেহেতু একটা ফ্লোর প্রাইস আছে, আই থিঙ্ক এই সময় মার্কেটে প্রাইস ডিসকাভারি হচ্ছে না, ওকে, রাইট? আপনি যদি না জানেন যে প্রাইসটা এখন কি হওয়া উচিত, এই সময় তো ঢোকা উচিত না, বিকজ অনেক কিছু হয়তো মনে হতে পারে যে ইটস চিপ, কারণ একদম ফ্লোরে সাথে প্রাইস, কিন্তু এটা আরও পড়তে পারে। সো এই ফ্লোর সরালে হয়তো আরও পড়বে কিছু স্টকস। দিস ইজ নট দ্য রাইট টাইম টু ইনভেস্ট। আই উড রেকমেন্ড, এখন ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট ইজ হায়ার, এখন এফডিতে সিন্স দ্য লাস্ট 1 month রিটার্ন ভালো আসছে। ইভেন ইন মাই ব্যাংক 6% ছিল, এটা 7.25% হয়েছে। সো আমি রেকমেন্ড করবো এই সময় এফডিতে রাখা উচিত। আসলে যে কোনো সময়, অ্যাজ ইউড নো, ইউ হ্যাভ টু লুক এট কম্পিটিং অ্যাসেট ক্লাসেস, এফডি বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, একুইটিস বলেন, এবং ইউ টেক এ ডিসিশন যে কোন জায়গায় কখন আমি কোন অ্যাসেট ক্লাসে ওভারওয়েট হবো, কোন অ্যাসেট ক্লাসে বেশি ইনভেস্ট করবো ইত্যাদি। সো এই সময় আমি তো রেকমেন্ড করবো, বিকজ আই থিঙ্ক স্টুডেন্টস হ্যাভ ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট। আমি যখন 2011-তে পড়াতাম, তখন আমি ব্র্যাকিবেলও কাজ করতাম, ওয়াজ দ্য ডিরেক্টর ব্র্যাকিবেল, সো আমি ফুল টাইম ব্র্যাকিবেল কাজ করতাম এবং পড়াতাম। সো আমার অনেক স্টুডেন্টরা এসেছিল আমার কাছে, এবং একজন স্টুডেন্টের কাহিনী ছিল যে তার পুরো টিউশন ফি, তার বাবার দেওয়া টিউশন ফি, একজন মফস্বল থেকে এসছে, সে পুরোটাকে স্টক মার্কেট ইনভেস্ট করেছে, এবং ওটা একসময় বেড়ে 17 লাখ হয়েছিল, পরে এটা কমে 2 লাখের নিচে নেমে গিয়েছিল, যেটা তার 1 বছরের ফির থেকেও কম। হি ওয়াজ ডেভাস্টেটেড, আমার এই ছাত্র, রাইট? সে বলতো যে আমি এখন কী করবো, এই মার্কেটে কী হবে। সো ওসব এক্সপিরিয়েন্স যেহেতু আমার হয়েছে, আমি স্টুডেন্টদের এই মুহূর্তে কখনো ইনভেস্ট করতে বলবো না। আপনি তো একজন স্টার্ট আপ ইনভেস্টর,
এবং স্টার্ট আপ আপনার লেখালেখিও আমরা পড়ি। দেশে স্টার্ট আপ ইনভেস্টমেন্টের টিভিএস অনেক পাবলিশ করে, থ্যাংক ইউ ফর দ্যাট। স্টার্ট আপ ইনভেস্টমেন্টের অপরচুনিটি ছোটদের জন্য হয়তো আমরা চাচ্ছিও না, কিন্তু বড়রাই কতটা আসছে বা তারা করতে চাইলে কতটা পারছে? ইটস এ গুড কোয়েশ্চেন। আমি বলবো যে কিছু কিছু সার্কেলসে, কিছু কিছু ধনী সার্কেলসে স্টার্ট আপ ইনভেস্টিং কালচারটা বাংলাদেশে এসছে। এটা একটা যদি আমি প্রমাণ দিই, ধরেন বাংলাদেশে একটা এঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক আছে। এঞ্জেল ইনভেস্টমেন্ট কি আমি আপনি নিশ্চয়ই জানেন, তো দর্শকদের জন্য যদি একটু বলি, এঞ্জেল ইনভেস্টমেন্ট হচ্ছে একটা স্টার্ট আপ তার যাত্রার একদম শুরুতে কিছুটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে ফান্ড রেজ করে। সিম্পলি স্পিকিং, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফান্ড রেজ করে। এগুলো টিকিট সাইজেস কম হয়, এগুলো হয়তো 25 লাখ থেকে 50 লাখ বা কিছু ক্ষেত্রে 1 কোটি টাকার মতো ফান্ড রেজ করে। তারা যখন কিছুটা আইডিয়া স্টেজে থাকে বা একটু আইডিয়া থেকে ধরেন মিনিমাম ভ্যালু MVP স্টেজ বলে, ওই স্টেজে থাকে, তখন তারা এই ফান্ডগুলো জোগাড় করে, সাধারণত ফ্রম ইন্ডিভিজুয়ালস। তো বাংলাদেশে একটা এঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক তৈরি হয়েছে BAN নামে, BAN, বাংলাদেশ এঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক। এবং এটা মোটামুটি অ্যাক্টিভ, তারা প্রচুর ইভেন্টস করছে এবং তাদের বোধহয় সোফার 42টা ডিল ক্লোজ হয়েছে। সো ইটস নট ব্যাড। 42টা ডিল মানে 42টা স্টার্ট আপ লোকাল ইনভেস্টর থেকে ফান্ডিং পেয়েছে। সো হচ্ছে এবং আরও হবে। এবং এটা দেখা যায় যে যারা করছে, আমার অনেক বন্ধুরা করে, এবং তারা হয়তো দেখা যায় যে এটার অ্যাপ্রোচটা কিছুটা পোর্টফোলিও অ্যাপ্রোচ এবং কিছুটা ভিন্ন ইকুইটিস থেকে বা স্টক মার্কেট থেকে। কারণ স্টক মার্কেটে আপনি যদি 3টা স্টক ইনভেস্ট করেন, আপনি তো চাবেন হ্যাঁ কিছুটা ব্যালেন্স করবেন, যে ধরেন বেক্সিমকো ফার্মায় রিটার্ন আসলো না 1 বছরে, স্কোয়ারে আসলো, আবার আপনি গ্রামীণ ফোনে করলেন, আপনি সেক্টরের কিছুটা ভ্যারিয়েশন করবেন ইত্যাদি। সো এই সেক্টর ভ্যারিয়েশনের মাধ্যমে সামটাইম ইউ এক্সপেক্ট যে কিছুটা হয়তো স্টার্ট আপ এরকম যে 5টা ক্লিক করলে আমি 5টা ক্লিক করলে তো আপনার জীবনে কিছু করা লাগছে না। বাট স্টার্ট আপে যেটা মানুষ করার চেষ্টা করে হচ্ছে 100-র মধ্যে 5টা আর কি, সেটাই 100-র মধ্যে 5টা। স্টার্ট আপে যেটা করতে হয় সাধারণত যে মিনিমাম 10টা যদি থাকে আপনার পোর্টফোলিওতে, তখন হয়তো 1টা ক্লিক করবে বা 2টা ক্লিক করবে, অ্যান্ড দেন ইউর লাকি। কারণ 1টা-2টা ক্লিক করলে কিন্তু অনেক রিটার্ন। কারণ স্টার্ট আপরা তো লিস্টেড কোম্পানির মতো না। লিস্টেড কোম্পানি যদি বছরে 25% গ্রো করে, দ্যাটস হিউজ। স্টার্ট আপদের গোল থাকে 100 গুণ গ্রো করা বা 50 গুণ গ্রো করা। স্টার্ট আপদের গোলই থাকে একটা সেক্টরকে পুরো ডমিনেট করা। পাঠাও চাবে পুরো সেক্টরকে ডমিনেট করতে, রাইড শেয়ারিংয়ের। ফুড প্যান্ডা চাবে ফুড ডেলিভারি পুরো সেক্টরকে ডমিনেট করতে, না? সো তারা স্কেল বেশি করে এবং করতে যেয়ে তার খরচও বেশি করে, এবং অনেক ক্ষেত্রে তারা হয়তো বন্ধ হয়েছে, অনেক স্টার্ট আপ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমরা দেখছি একটা জিনিস যে বাংলাদেশে আপনার স্টার্ট আপগুলো ইনভেস্টমেন্ট পাচ্ছে অন্যদের তুলনায় কম, লোকাল হচ্ছে, শুরু হচ্ছে, কিন্তু গ্লোবাল ফান্ডিং ল্যান্ডস্কেপে আমরা খুব পিছিয়ে। বা এখন আবার যখন ফ্লো কমে যাচ্ছে, এখনও তারা সাফার করছে আর কি। কেন এমনটা হচ্ছে? না, এটা সুন্দর বলেছেন। বাংলাদেশে আমরা যারা স্টার্ট আপ ইনথুজিয়াস্ট, স্টার্ট আপ নিয়ে কথাবার্তা তুলে অনেক সময় আমরা এই কথাবার্তাগুলো বলি না, এগুলো বলা দরকার। কারণ আপনি যদি সত্যি কথা স্বীকার না করেন, আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন না। এবং আমার এই শোয়ের এরকমই লক্ষ্য, আমরা আলো ফেলাবো যেখানে সমস্যা, যেন এগুলো আমরা সমাধান করতে পারি। স্টার্ট আপের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের ফান্ড রেজিং হিস্ট্রি বলবো যে, ধরেন আপনি যদি দেখেন ইতিহাসে কত হয়েছে, ইতিহাসে ইটস বিন $800 মিলিয়ন, রাইট? এটা একটা বড় অ্যামাউন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন বড় অ্যামাউন্ট? কারণ আপনি যদি দেখেন আমাদের শ্রিম্প এক্সপোর্ট কত হয় বছরে, যদি আমরা অনেক শ্রিম্প নিয়ে সবাই আমরা জানি এবং বুঝি এটা ইম্পর্টেন্ট, শ্রিম্প এক্সপোর্ট হয়তো হয় এর তুলনায় অনেক কিছুটা কম, ইনফ্যাক্ট যথেষ্ট কম। সো স্টার্ট আপের পোটেনশিয়াল আছে বাংলাদেশের মতো দেশে, ফরেন কারেন্সি আনার, ইনভেস্টমেন্ট আনার। যেখানে FDI এত কম, স্টার্ট আপস ক্যান বি আ বিগ ড্রাইভার অফ ডলার ইনকাম, রাইট, জব ক্রিয়েশন। বাট তারপরে কি হয়েছে, আমাদের আসলে এই 2022 ওয়াজ আ স্লো ইয়ার স্টার্ট আপসে। 2021 যদি দেখেন, 21 আই থিঙ্ক ওয়াজ আ ভেরি গুড ইয়ার। 2021 সালে প্রায় এই প্যান্ডেমিকের মধ্যে দিয়ে প্রায় $400 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে বাংলাদেশে। বাট 2022-এ আমার যতদূর মনে পড়ে $120 মিলিয়ন মতো হয়েছে। এখানে বড় একটা অংশ 2-1টা স্টার্ট আপের মধ্যেই হয়তো হয়ে গেছে। এবং বাংলাদেশের পুরো স্টার্ট আপ হিস্ট্রিতেই আপনি দেখবেন যে বিকাশ, শপআপ, পাঠাও ইত্যাদি, এরাই অধিকাংশ ইনভেস্টমেন্ট পেয়েছে। সো খুব একটা ফরেন ইনভেস্টমেন্ট আসছে না আসলে মাহফুজ ভাই, এবং না আসার অনেক কারণ আছে। আমাদের দেশে আমরা ইনভেস্টরদের দেখি, বা আমাদের অন্টারপ্রেনার যারা স্টার্ট আপের উদ্যোক্তা, তারা যখন পিচ দেয় খুব সুন্দর করে, ইয়াং অন্টারপ্রেনাররা, তারা কিন্তু সবসময় বলে আমাদের মার্কেট খুব বড়, মার্কেট খুব বড়। মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেট বড় না। আমাদের মিডল ক্লাস হয়তো বড়, বাট সব প্রোডাক্ট তো সবাই কিনবে না। আমাদের ইনভেস্টর এখানে কেন আসবে যদি তারা ইন্ডিয়া ইনভেস্ট করতে পারে, যে মার্কেট আরও বড়, যদি তারা চায়না ইনভেস্ট করতে পারে। সো আমাদের উদ্যোক্তাদের উচিত আসলে যে ওরকম স্টার্ট আপ করা যেখানে মার্কেট অ্যাকচুয়ালি বড়, রাইট? সো এটা একটা কারণে আসে না। দ্বিতীয় একটা কারণে আসে না হচ্ছে আমাদের দেশে আসলে ডুইং বিজনেস একটু ডিফিকাল্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ।
আমাদের দেশে ফান্ড রিপ্যাট্রিয়েশন ডিফিকাল্ট, আমাদের দেশে কন্ট্রাক্টস এনফোর্স করা ডিফিকাল্ট। স্টার্টআপের কন্ট্রাক্টগুলো তো একটু ডিফিকাল্ট, মানে একটু কমপ্লেক্স হয়। আপনি একটা উদ্যোক্তা, আপনি আমার থেকে ফান্ড নিচ্ছেন, আমি হয়তো আপনার সাথে বাইব্যাক ক্লজ, আপনি একটা বাইব্যাক ক্লজ রাখতে পারেন আমার সাথে, যে আমি আপনাকে 20 লাখ টাকা দিচ্ছি বা 20 অনেক রকমের অপশন থাকে, অনেক অপশন থাকে, সেই কন্ট্রাক্টটা এনফোর্স করতে পারতে হবে। সো আই নিড এ স্ট্রং জুডিশিয়াল সিস্টেম, যে আপনি আমার মানে ডোন্ট মাইন্ড আপনি আমার টাকা নিয়ে পালাবেন না। সো বাংলাদেশে তো আমার, সো উইদাউট আ স্ট্রং জুডিশিয়াল সিস্টেম এই জিনিসগুলো ডিফিকাল্ট হয়। বাংলাদেশের ব্র্যান্ডিংও হয়তো কিছুটা কম, আমরা যা দেখি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার বন্ধু বান্ধবরা যারা বড় স্টার্ট আপ চালাচ্ছে, তারা যখন এই রোড শোতে যায় ফরেন ইনভেস্টরদের সামনে, আগে বাংলাদেশকে সেল করতে হয় অনেকক্ষণ ধরে। আমরা আমাদের জিডিপি নিয়ে গর্বিত, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা আরও ডিপে ঢুকতে চায়, যে তোমাদের ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট কী, তোমাদের পলিসিস কী, তোমাদের ইত্যাদি ইত্যাদি। সো এই জিনিসগুলো একটা বড় একটা ব্যাপক সিচুয়েশন। আমি বলবো যে আমরা যদি আমাদের ডুইং বিজনেসটাকে হোলিস্টিকলি দেখি, আমরা উত্তর পেয়ে যাবো কেন আমাদের দেশে স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কম হয়। এবং আমি মনে করি যে এই ফ্যাক্টরগুলো আমাদের এফডিআই ফ্যাক্টরের সাথে কিছুটা সিমিলার। এফডিআই কেন কম আসে আর স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কেন কম হচ্ছে, এগুলো রিলেটেড। তারপর আমার পজিটিভ নোটে বলা উচিত যে এই জায়গায় কাজ হচ্ছে, আমাদের স্টার্ট আপের অনেক নেটওয়ার্ক তৈরি হয়েছে, অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এসেছে বাংলাদেশে যারা শুধু বাংলাদেশ বেসড, এবং তারা চেষ্টা করছে সরকারের সাথে কাজ করে, সরকার আইসিটি মিনিস্ট্রিও কাজ চেষ্টা করছে বাংলাদেশের ব্র্যান্ডিং বাড়াতে ইত্যাদি, এবং সময় লাগবে। বাট আই ডু থিঙ্ক এগুলো নিয়ে আলোচনা করা খুব জরুরি, সো দ্যাট উই গেট বেটার আইডিয়াস। আপনি তো ফরেন ডেস্কে ছিলেন এক সময়, যে বাংলাদেশের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আপনার অনেক কমে গেছে, কন্টিনিউয়াসলি সেল অফ হচ্ছে। তো এখন আমাদের কারেন্সি প্লাস ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আবার পিক করতে পারে কবে আর কি? যদি আমি অপটিমিস্টিকলি বলি মাহবুব ভাই, আমি বলবো যে ফরেন ইনভেস্টমেন্ট কমে যাওয়ার অনেক কারণ থাকে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে নাম্বার ওয়ান রিজন হচ্ছে আমাদের সোফার আওয়ার কারেন্সি উইকনেস। এখন টাকার উইকনেস আমরা দেখেছি, ইট ওয়াজ অ্যারাউন্ড 86, 87, তারপরে ওই কার্ভ মার্কেটে ইট ক্রসড 110, ইট ক্রসড 115 ইভেন, রাইট, কার্ভ মার্কেটে। সো আমি বলবো যে এই ডলার উইকনেসটা নিয়ে আমিও চিন্তিত। এই ডলার উইকনেসটা যদি আমাদের মানে রিস্ট্রেইন করতে হয়, আমাদের ইটস কমপ্লিকেটেড, আমাদের একটা মাল্টিপ্রং স্ট্র্যাটেজি লাগবে। আমাদের এফডিআই বাড়াতে হবে, আমাদের এক্সপোর্টস বাড়াতে হবে, আমাদের রেমিটেন্স বাড়াতে হবে। ইম্পোর্ট তো কমবে না, উই আর ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমাদের ইম্পোর্ট কমাতে গেলে যেগুলো করা হচ্ছে সেটাও আবার অনেক প্রকাশন আছে, ওগুলো রিপারকাশন আছে, এক্স্যাক্টলি। আমাদের কিছু সেক্টরস আছে যেগুলো হয়তো ভবিষ্যতে, হয়তো ইমিডিয়েটলি না, হয়তো 10 বছর পর আরও ভালো করবে এক্সপোর্টে, যে ফার্মাসিউটিক্যালস হয়তো লং টার্ম এক্সপোর্ট হরাইজন হয়তো ভালো, উই ক্যান বি পজিটিভ। জুটের হয়তো লং টার্ম এক্সপোর্ট হরাইজন আরও ভালো। এরকম কিছু সেক্টর আছে, অ্যাগ্রো রিলেটেড সেক্টরস আছে, সি ফুড ইত্যাদি তো আছেই, শ্রিম্প। সো আমি মনে করি যে ইফ ইউ আস্ক মি, আমি যদি আইসিটি এক্সপোর্ট হোপফুলি আরও বাড়বে, আরও বাড়া উচিত। ইটস স্টিল নট ওয়্যার ইট শুড বি। We have a large workforce. আপনি যদি দেখেন, as you know, the freelance workforce কিন্তু one of the largest, right? So এখানে অনেক কাজ আছে, এবং কাজটা কারা করবে? আইসিটি মিনিস্ট্রি হয়তো চেষ্টা করছে, বাট এখানে ইউনিভার্সিটির একটা রোল আছে। So we need better strategies for this, right? But overall I would say যে hopefully the worst is behind us. Hopefully এর থেকে আরও খারাপ হবে না ফিউচার আউটলুক। আমাদের আসলে এই ডলার সিচুয়েশনটা এতটা নির্ভরশীল অন গ্লোবাল মার্কেটস, এতটাই ভালনারেবল টু গ্লোবাল ভ্যালু চেইনস, গ্লোবাল ডিম্যান্ড, এই জায়গায় আমাদের সবসময় চোখ রাখা উচিত। আমি যদি 5 to 7 year হরাইজন দেখি, ওরকম হরাইজনে আমার মনে হয় যে আরও এক্সপোর্টস, আরও প্রোডাক্টস আসবে এবং আরও ভালো করা শুরু করবে, এবং আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইন সাম সেন্স হওয়া শুরু করবে। কাজ হচ্ছে, সময় লাগবে, অ্যান্ড আই থিঙ্ক উইদিন 5 to 10 years ইউল সি আমাদের ডলার রেট উইল বি প্ল্যাটোয়িং। ইমিডিয়েট ফিউচারে হয়তো কমবে বাড়বে আমি মনে করি, এখন কিছুর কমে এসছে। This year is going to be difficult, as a lot of us know. ওটার প্রেক্ষাপটে আমি মনে করি যে মার্কেট যদি হিসাব করেন, অ্যান্ড দ্যাটস নট দ্য অনলি রিজন ওয়াই পিপল শুড এক্সপেক্ট দ্য মার্কেট টু ডু বেটার। এমনও হতে পারে যে হয়তো সামনের বছর ইলেকশনের পরে এমনও হতে পারে যে দের উড বি মোর রিস্কস টেকেন ইন দ্য মার্কেট, হয়তো আরও কিছু পলিসিস নেওয়া হবে মার্কেটের প্রেক্ষাপটে, যে পলিসিগুলো মার্কেট চাঙ্গা করবে। হু নোজ, হয়তো ফ্লোর প্রাইস সরিয়ে দেওয়া হবে। এমনি তো আমাদের ইন্টারেস্ট রেট ক্যাপ হয়তো সরানো হবে, IMF-এর এই ব্যাংকের যে 9-6 রেট ক্যাপ, ওটা হয়তো সরানো হবে IMF-এর সাথে যে চুক্তি হচ্ছে, চুক্তির ফলে কিছু পজিটিভ সাইন যদি আসে, এরকম দেখা যাবে হয়তো ব্যাংকদের ইনভেস্টমেন্ট বাড়বে। ওরকম ক্ষেত্রে যদি আর্নিংস ভালো আসে, 24 হয়তো আর্নিংস ভালো আসবে, তখন র্যালি হতে পারে, অবশ্যই হতে পারে। বাট আমি যদি সাস্টেনেবলি বলি, ডলার সিচুয়েশনটাকে আমাদের ফুললি নিয়ন্ত্রণ করতে আমার মনে সময় লাগবে।
ওটার বাইরেও মার্কেটে পারফর্ম করার সুযোগ আছে, আমি যেটা বললাম, যদি আর্নিংস ভালো আসে, যদি ফ্লোর প্রাইস সরানো হয়, গুড থিং ইজ হয়তো ডলারের ক্রাইসিস, কিন্তু টাকা কিন্তু আছে মানুষের হাতে। ওটাই বিষয়। গুড থিং হচ্ছে যে বাংলাদেশের মানুষের সাথে টাকা আছে, অ্যাজ ইউ নো, অ্যাজ আই নো, টাকা আছে, সো দের ইজ অলওয়েজ হোপ। সো ভেরি ইনসাইটফুল, থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। দর্শক, সাজিদ অমিত ভাই আমাদের খুব বিস্তারিত বললেন দেশের ইকোনমির নেক্সট 4-5 ইয়ার্স পর্যন্ত উনি দেখার চেষ্টা করছেন। এর মাঝখানে মার্কেট কি হতে পারে এটারও একটা টাচ করে গেলেন তিনি। ইনভেস্টর্স লিটারেসি বললেন, পলিসিতে আমাদের কি করা উচিত এগুলো নিয়েও বললেন। এফডিআরে এখন ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে, উনি অন্তত ওনার কোনো স্টুডেন্টকে হার্ড আর্ন মানি স্টক মার্কেটে রিস্ক নিতে বলবেন না। বাট আমরা যারা ইনভেস্ট করছি আমরা অপরচুনিটির জন্য ওয়েট করতে পারি। পরে পর্বে দেখা হবে।